আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য আসছি। এটা হচ্ছে যারা জব করবেন বা জব করতে চাচ্ছেন বা করেন বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছেন। এখন হচ্ছে জবের ক্ষেত্রে আপনার তো একটা কারিকুলাম ভিটা বা সিভি বা রিজিউমি আপনাকে দেওয়া লাগে। কোনো কোম্পানিতে আপনি যে জায়গায় জব করতেছেন, হয়তো শিফট করতে চাচ্ছেন বা যে কোনো কিছু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রিজিউমি দেওয়া লাগে বা সিভি দেওয়া লাগে। এখন সিভিটা আপনি কিভাবে করবেন বা নতুনদের জন্য বিশেষ করে এটা যারা কিভাবে করবেন বুঝতেছেন না, কিভাবে জমা দিলে হয়তো আপনার যে এমপ্লয়ি আছে যে আপনাকে সিভিটা দেখে চুজ করবে তার চোখে বাঁধবে, এইসব জিনিস আপনার আইডিয়া থাকতে হবে বেসিক কিছু। এখন হচ্ছে ধরেন একটা বিডি জবসে গেলেন, উদাহরণস্বরূপ আপনার একটা সিভি আপনি বানাবেন। এখন সিভিটা কেমন হবে এটা আমি বলি আগে। এক নাম্বার, সিভিটা হচ্ছে খুব সিম্পল হবে, খুব সিম্পল। আপনার আমি ইন্টারনেটে যাই, ধরেন ইন্টারনেটে আমি লিখি সিবি স্যাম্পল, স্যাম্পল বিভিন্ন সিবি স্যাম্পল এখানে আসছে। দেখেন এখানে ছবি দিয়ে সিবি আছে, আপনার এই ছবি দিয়ে সিবি আছে, অনেকগুলো সিবি আছে দেখবেন। এই যে ছবি দিয়ে সিবি আছে, এই যে দেখুন এই যে এই সিবিটা আছে, ছবি দিয়ে এগুলো দেখতে স্মার্ট মনে হতো, যেমন এটা দেখতে স্মার্ট মনে হতো, বাট যিনি চাকরিতে আপনাকে নেবেন উনি এই সিবি দেখে রিজেক্ট করবেন। প্রথমে এই সিভি রিজেক্ট করে দেবেন। কারণ যারা চাকরির জন্য এমপ্লয় বা এজেন্ট জব করে বা যারা সিভি সিলেক্ট করে, তারা জাস্ট খুব সহজ এন্ড সিম্পল জিনিস পছন্দ করে। তারা এই সিভি গুলোর ভিতরে সিভিতে খুব অল্প টাইম দেয়। সিভিতে যদি এত টাইম দেয়, অনেকগুলো সিভি, একটা চাকরির ক্ষেত্রে 500-600 আবেদন পড়ে। এখন যদি সিভিতে টাইম দেওয়া নাই, এত টাইম তো দিতে পারবেন না। এখন ওনারা কেমন সিভি সিলেক্ট, ওনারা সিভি ইনফরমেটিভ, সহজ, সিম্পল। ইনফরমেটিভ, সহজ, সিম্পল কেমন? যেমন হচ্ছে যখন আপনার জব এক্সপিরিয়েন্স থাকবে অল্প, এবং বোঝা যাবে যে এবং কোথায় থেকে পাস করছেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা, আপনি কি কি কাজ করে কতটা এক্সপিরিয়েন্স, দ্যাটস ইট। এটা দেখি তারা কিওয়ার্ড কিছু দেখি আপনার বুঝে, যেমন এটাতে সিবি আছে, এই দেখেন কিওয়ার্ড এখানে এমপ্লয়মেন্ট হিস্টরি আছে, এখানে এমপ্লয়মেন্ট হিস্টরি নাম আছে, এমপ্লয়মেন্ট হিস্টরি, এবার কি স্কিল আছে, স্কিলে কাজ করছে, ওনার লাস্ট গ্রাজুয়েট কোথা থেকে করছে এটা দেওয়া আছে। একদম সিম্পল একটা যিনি জব সিভি সিলেক্ট করেন উনি দেখে এটা বুঝতে পারবেন, ওনার অল্পতেই চোখ বুলে বুঝতে পারবে এখানে কি আছে। তো আপনার এরকম মিনিমাল হইতে হবে, সহজ, সিম্পল এবং ইনফরমেটিভ টাইপের সিভি হইতে হবে। যেমন আমার সিভিটা যদি দেখি, আমার সিভি ওনার কাছে ভালো নাও লাগতে পারে, তাও আমি বলি আমার এখানে প্রথমে আমি কেরিয়ার সামারি এবং কি পয়েন্ট দিয়ে দিচ্ছি, মানে এইটুকু দেখে বলতে পারবে একটা যারা ইয়া করবে যে আমি কি কাজ করছি এবং আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আমি কি চাচ্ছি। ঠিক আছে, এবং তারপরে আমার কাজের বিস্তারিত এখানে লেখা আছে। প্রথমে উনি এটা দেখে আমার সিলেক্ট করতে পারবে আমি তার কোম্পানির জন্য যোগ্য কিনা। ঠিক আছে, এটা দেখে সিলেক্ট করতে পারবেন। তো এরকম আপনারা খুব মিনিমাল রাখবেন, সহজ, সিম্পল রাখবেন। এখন ইস্যু হচ্ছে আপনারা সিভি তো এরকম ফরম্যাট রেডি করলেন, কি কি দিবেন জানেন, আমি কি কি লিখবেন জানেন। এখন কি কি লিখবেন সেটা আপনি কিসের উপর ডিপেন্ড করবে, আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, আপনি কি কোথায় আগে কাজ করেছেন বা কোনো জায়গায় কাজ না করলে ফ্রেশার থাকবে। ফ্রেশারদের জবের ক্ষেত্রেও একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্রেশাররা যাই থাকেন না কেন, যেই থাকেন না কেন, আপনারা সরাসরি যে লবিং না থাকে প্রাইভেট সেক্টরে, আপনি সরাসরি চাকরি পাওয়া খুব টাফ হয়। লবিং ছাড়া চাকরি পাওয়া খুব টাফ হয়। সেই জন্য আপনার বিডি জবস যদি অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার পাস করছেন 2012 সালের মে মাসে, উদাহরণস্বরূপ পাস করছেন 2012 সালের মে মাসে, আপনি এখন জব খুঁজতেছেন খুঁজতেছেন খুঁজতেছেন, 3-4 মাস চলে গেছে। আপনি যখন 3-4 মাস পরে অ্যাপ্লাই করবেন, অবশ্যই বলবেন আমি 2012 সালের অমুক কোম্পানিতে চাকরি করতেছিলাম, এবং ওই কোম্পানি সম্পর্কে নলেজ গ্যাদার করবেন, ওই পরে কি কাজ চলে গেল নলেজ নেবেন, নিয়ে এটা ইনপুট করে দেবেন যে ওই কোম্পানি কাজ করেছিলাম, এই কাজ চলছে, এই কাজগুলো আমি করছি। জাস্ট খালি এটা একটা ট্রিক্স, মিথ্যা বলেন যাই বলেন, এটা আমি বলবো না যে এটা মিথ্যা হয়েছে বা কি হয়েছে, বাট এটা করলে আপনার চাকরিতে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকার পসিবিলিটি বেশি। আমিও আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমি এমন করেছি, যদি এক কোম্পানিতে 1 মাস চাকরি করি বলছি 1 বছর চাকরি করছি, মানে চাকরি করি নাই, ওই কোম্পানি সম্পর্কে আমি জানি, তখন বলছি যে ওই কোম্পানিতে কাজ করছি। আচ্ছা, এখন হচ্ছে সিভিতে কি লিখবেন। হ্যাঁ, সিভিতে কি লিখবেন, ধরেন আমি একটা বিডি জবস, বিডি জবসে আমি ইঞ্জিনিয়ারের কোথায় আছে, ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট গেলাম, ধরলাম এখানে একটা আর্কিটেক্ট নেই। হ্যাঁ, এইটা এই জবটা আপনি অ্যাপ্লাই করুন। এখন অ্যাপ্লাই করার সময় আপনি আপনার সিভিতে সবসময়
আমরা কি করি কি, যে সিভিটা আপনার করি বানায় রাখি একবার, ওইটা সবাইকে দিয়ে দিন না, যেটা বানাবেন এটা সবাইকে দিবেন না। আপনারা যেটা অ্যাপ্লাই করবেন ওইটা দেখবেন, ওইটা রেসপন্সিবিলিটি কি কি চাইছে, রেসপন্সিবিলিটির কনটেক্সট, ওইটাই রেসপন্সিবল। আপনার জবের, ধরেন আপনি একটা জব করছেন বা দুইটা জবের এক্সপিরিয়েন্স দিচ্ছেন বা তিনটা জবের এক্সপিরিয়েন্স দিচ্ছেন, যে লাস্ট জব যেটা আপনার লাস্ট জব, যেটাকে আপনি জব সুইচ করতে যাচ্ছেন, ওই জবে আপনি রেসপন্সিবিলিটিস গুলা অ্যাড করে দিবেন। হুবহু অ্যাড করবেন না, হুবহু এখান থেকে দেখে অ্যাড করবেন না। এটা চ্যাট জিপিটি বা গ্রামারলেসে বিভিন্ন জায়গায় একটু এদিক সেদিক করবে, আপনার নিজের মাইন্ড থেকে বানিয়ে এদিক সেদিক করে অ্যাড করে নেবেন লাস্ট জবে রেসপন্সিবিলিটিস। তার মানে কি, আপনার যে জবটা নিচ্ছে ওনারা, যে পোস্টে যে রেসপন্সিবিলিটিস আপনার প্রিভিয়াস জবের রেসপন্সিবিলিটির সাথে ম্যাচ করেন। সুতরাং ওইভাবে প্রত্যেকটা সিভি আপনি যখন ইম্পোর্ট করবেন, প্রত্যেকটা সিভি ওই কোম্পানির রেসপন্সিবিলিটিস অনুযায়ী আপনি এডিট করে নেবেন। নইলে আপনি এক সিভি বানান, ওইটা দিয়ে বারে বারে দেন, ওইটা হবে না, ওইটা আর কি কাজ করেন। আপনার একটু পরিশ্রম করতে হবে যদি আপনি লবিং ছাড়া অনলি জব সিভি অ্যাপ্লাই করে, সিভি দিয়ে অ্যাপ্লাই করে জব চাকরি নিতে চান। তো এগুলো করবেন প্রতিবার। আরেকটা ইস্যু হচ্ছে, আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পর অনেকে রিটার্ন নেয়, অনেকে নেয় না। রিটার্ন নেয়, অনেকে ভাইবা নেয় সরাসরি। ভাইবাটা হচ্ছে আপনি কন্ট্রোল করেন ভাই বা ভাইবা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, রিসার্চ মোটিভেশন ফর দিস, মানে কেরিয়ার গোলস, এগুলো নিয়ে আলোচনা করা। কিন্তু ভাইবাটা হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করবেন ইয়াদের থেকে, আপনার যে এমপ্লয় যারা আপনাকে ইন্টারভিউ নেয় তাদের থেকে। আপনার ভাইবার ক্ষেত্রে আপনি প্রথমে যখন অফিসে ঢুকবেন, প্রথমে আপনি অফিসের অবজারভেশন করবেন অফিসটা কেমন, সিকিউরিটি গার্ড আছে বা আছে, ওদের সাথে একটু হাসি খুশি কথা বলবেন, কতদিন যাবত কাজ চলে অফিসের, বা স্যালারি স্ট্রাকচার সম্পর্কে যদি জানতে পারেন, বেশি কথা বলবেন না, বাট যদি জানতে পারেন জেনে নেবেন যে সিকিউরিটি গার্ডদের স্যালারি কি ঠিক মতো দেয় কিনা, বা স্যালারি কারো কোনো সমস্যা আছে কিনা। ওরা বলবেন না, কিন্তু এমন হতে পারে যে যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে ওরা বলে দিবে যে তো ভালো না, এখানে খুব বেশি সমস্যা থাকে। কিন্তু কোনো সিকিউরিটি গার্ড প্রথমে বলতে চায় না, এটা আস্তে আস্তে কথা বললে এটা বলে দেয়। তারপরে ওদের কাজ করে কি চলে, এগুলো আগে ইন্টারনেট গাইডে জেনে নেবেন, কোম্পানি মালিক কি, কোম্পানি কতদিন যাবত আছে, এগুলো সব ইন্টারনেটে জানবেন। ইন্টারভিউ যাওয়ার পরে আপনি ইন্টারভিউ বোর্ডে যখন বসবেন, তখন সবসময় আপনার কনফিডেন্ট থাকতে হবে। আপনি একটা জিনিস পারেন, না পারলে ডিরেক্ট বলে দেবেন আমি পারি না, বাট আপনি কনফিডেন্ট থাকবেন, না আমি পারি না। একটা জিনিস নাই পারতে পারি, স্বাভাবিক। আপনি পারেন না এটা বলে দেবেন ডিরেক্টলি, আপনি আমতা আমতা করে উল্টা পাল্টা গুজামিল দিতে চাবেন পারেন না। এবং সবসময় পজিটিভ থাকার ট্রাই করবেন, নেগেটিভ কোনো অ্যাপ্রোচে যাবেন না। আপনি সবসময় পজিটিভ থাকবেন, যে কোনো কথা বললে আপনি পজিটিভলি কথা বলবেন। হ্যাঁ আমি এটা পারবো, চেষ্টা করলে পারবো, এরকম টাইপের না, আমি পারবো না, এটা করি না, না এটা যেহেতু এই কাজটা আপনি করতে পারবেন, হ্যাঁ আমি এটা করতে পারবো, আমাকে একটু গাইডলাইন দিলে আমি এটা করতে পারবো, এরকম এসে থাকতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে আপনি ইন্টারভিউ যখন ঢুকবেন পরে, এটা একটু সিলি হয়ে যায়, তাও বলি আপনার এটা একটা খুব বড় একটা ফ্যাক্ট। আমি আজ পর্যন্ত মানে 5-6টা কোম্পানি চাকরি করেছি, সবগুলো কোম্পানিতে আমি যখন ইন্টারভিউ দিতে গেছি তখন আমি চেক করছি যে ইন্টারভিউ বোর্ডে আমার ভাইবাটা নিচ্ছে কি। ভাইবাটা যদি কোম্পানির মালিক নেই তাহলে একভাবে ভাইবা দিতে হয়, যদি কোম্পানির জিএম এজিএম বা এমপ্লয়ি নেই, যারা চাকরি করে তারা নেই, তাহলে আরেকবার বলতে হয়। কোম্পানির মালিকে চাবে কি আমার বেস্ট লোকটা আমি নিব, কিন্তু কোম্পানির জিএম এজিএম বা ওরা যদি চাকরি নিতে চায়, ওরা চাবে না ওদের চেয়ে ভালো কেউ এখানে আসুক কোম্পানিতে। বিটার ট্রুথ। তো সুতরাং আপনার ইন্টারভিউ ওইভাবে দিতে হবে। যদি কোনো জিএম এজিএম বা এমপ্লয়ি বসে, আপনি যদি 100% কোশ্চেন পারেন, আপনার 80% কোশ্চেন দিতে হবে, এবং ওদের উপর ডিপেন্ডেন্ট আপনি, মানে জিএম এজিএম এর উপর ডিপেন্ডেন্ট, ওটা বুঝতে হবে যে স্যার আপনি একটু বলে দিলে আমার ভালো হয় কিভাবে কি করতে হবে, এরকম ডিপেন্ডেন্স। এটা ইনস্ট্যান্টলি ওইখানে আসা যাবে, আমি ওইখানে বোঝাতে পারবো না কেমন ভাবে ডিপেন্ড বুঝতে হয়, বাট আপনি ইন্টারভিউ দিবেন তখন বুঝে যাবেন। এবং আপনার উপর যেন ওরা ডিপেন্ডেন্ট থাকে এমন একটা স্কিল আপনি ওদেরকে দিবেন, জিএম এজিএম এর ক্ষেত্রে বলতেছি, বা প্রজেক্ট ম্যানেজার যদি জব ইন্টারভিউ নেন, স্কিল দিবেন যেন আপনি অটোকেট পারেন। আপনি ঠাস করে একটা ইনপুট দিয়ে দিলেন, স্যার আমি অটোকেট করতে পারি, তাহলে হয় কি সিভিল কনস্ট্রাকশন কাজে অটোকেটের অনেক কাজ থাকে, তখন জিএম তোর মাথায় ঢুকবে না এই ছেলেটা অটোকেট পারে, ওরে নিলে একটা বাড়তি আমার বাড়তি সুবিধা হবে, এবং ওরে তেলে নিয়ে নিই। কারণ একটা ছেলে যদি অটোকেট না পারে বাট সাইডে কাজ সেম পারে, আপনি সাইডে কাজ একটু কম পারেন বাট অটোকেট পারেন, আপনাকে নিবেন সাইডে কাজ একটু কম পারলেও, কারণ ও চাবে না অটোকেটের কাজটা ওইটা করাতে পারবে ইজিলি। তাহলে অটোকেটের জন্য আমি আরেকটা লোককে হায়ার করবো না, তার সাইডে একটু কাজ করলে ওর কাজ শিখাই নেওয়া যাবে। কিন্তু অটোকেট তো উনি শিখাইতে পারবেন না আপনাকে, কারণ আপনি থাকবেন সাইডে, উনি থাকবেন অফিসে, বা ওইভাবে তো শেখানো যাবে না অটোকেট।
তো এইরকম কিছু স্কিল আছে, যেমন প্রজেক্ট মানে এমএস প্রজেক্ট স্কিল বলবেন, স্যার আমি তো এমএস প্রজেক্ট প্ল্যান করতে পারি, গ্যান্ট চার্ট করতে পারি, এটাও একটা স্কিল। তো এরকম স্কিল কিছু শো করবেন। আর যদি মালিক ইন্টারভিউ নেয়, আপনার বেস্ট ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, যদি কোনো মালিক হয় আপনার 100% পারেন, 100% অটোক্যাড কি কি পারেন সব বলে দেবেন। আর ইন্টারভিউ নেওয়ার সময় আপনি অবশ্যই বলে আসবেন, কোন না কোন ইঙ্গিতে বুঝিয়ে আসবেন আপনার স্কিল কি কি আছে। আপনি ক্যাশ ফ্লো পারেন, ক্যাশ ফ্লো কিন্তু একটা আনকমন স্কিল বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারের জন্য। সব সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু ক্যাশ ফ্লো পারে না। বাংলাদেশের 80% সিভিল ইঞ্জিনিয়ার ক্যাশ ফ্লো পারে না। ক্যাশ ফ্লো জিনিসটা কি মানে বুঝে যে ক্যাশ ফ্লো হচ্ছে, কিন্তু ক্যাশ ফ্লোর ভিতরে অল্প চিজ আছে, এগুলো কিন্তু ডিটেলস পারে না। তো এটাও একটা আপনার এক্সট্রা স্কিল অ্যাড আপ। তো এরকম ইন্টারভিউ এবং ইন্টারভিউর সিভি তৈরি, এরকম আমার মনে হলো যে কিছু একটা ইনফরমেশন আপনাদের দেওয়া দরকার, তাই আমি দিলাম। আমি এখন পর্যন্ত মিনিমাম 30 থেকে 40 জনকে ইন্টারভিউ নিয়েছি, মানে সরি 30 জন নিয়োগ দিয়েছি ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়েছি 30 থেকে 40 জন। ইন্টারভিউ তো আরো বেশি নিয়েছি, এবং আমি নিজেই ইন্টারভিউ অনেক দিয়েছি। তো আমার এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এটা বলা। আমারটা যে বাইবেল তা না, বাট আমি যেটা আমার যা মনে হয়েছে এতদিন এক্সপিরিয়েন্স, তা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আপনাদের আরো কিছু জানা থাকলে আমি জানাবো। আসসালামু আলাইকুম।